আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ফিজিশিয়ান, নবজাতক ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত। আজকে লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হলাম একটি রোগ নিয়ে, যে রোগটার নাম হলো ফিস্চুলা বা ভগন্দর। আমি বিগত দিনে কিন্তু একটা ভিডিও সংক্ষিপ্ত আকারে ছেড়েছি। আজকে একটু ভিডিওটা লাইভে আসলে লম্বা হয়, আমি বিস্তারিত আলোচনা করব। এর আক্রমণ কিভাবে হয়, কি কি লক্ষণ দেখা যায়, বা এর প্রতিকারটা এবার কি। এই জন্যই ভিডিওটা একটু লম্বা হবে। যারা আজকে আমার ভিডিও দেখছেন বা শুনছেন বা শুনেছেন, তাদেরকে আমি জানাই আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ট্রেনের মতো সম্মান। আসলে ফিস্চুলা নিয়ে, অর্থাৎ ভগন্দর রোগ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দ্বারস্থ হই, কিন্তু ফিস্চুলা বা ভগন্দর রোগটা কি, কিভাবে আক্রমণ হয় বা আক্রমণ করে। দেখা যায় এটা একটা গুহদ্বারের রোগ, অর্থাৎ মল ত্যাগ করা হয়, এই মলদ্বারের রোগ। ইংলিশে বলা হয় রেকটামের রোগ। এই রোগটা সাধারণত যে মলদ্বারটা আছে, মানে যে চিকন মলদ্বারটা আছে, এই মলদ্বারের ঠিক হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম, 2 ফুট এরকম পার্শ্বে একটি ফোড়ার মতো বাহির হয়, জ্বালা যন্ত্রণা হয়। আর এই জ্বালা যন্ত্রণাটা কেন হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে রোগটার উৎপত্তিটাই হলো, যদি পুরাতন কারো আমাশয় থাকে তাহলে সেই আমাশয় থেকে রোগের উৎপত্তি হতে পারে। আবার যদি গোদার বা মলদার বা রেকটাম অপরিষ্কার রাখে তাহলেও এই রোগ হতে পারে। এটাই হলো লক্ষণ। এখন আসি, আসলে যখন এই রোগটা হয় তখন আমরা অস্থির হই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন চিকিৎসকের কাছে ধর্ণা ধরি, কিন্তু এর ব্যবস্থাপত্র নেবারের আগে আমাদেরকে জানতে হবে যে আসলে ভগন্দরটা রোগটা কিভাবে আক্রান্ত হয়েছে। ওই যে গর্তটা হয়, ওই গর্তের ভিতরে একটা চিস্টের তৈরি হয়। এই চিস্ট আস্তে আস্তে ইনফেকশন হয়ে উপর দিকে উঠে যায়। তবে একটা কথা মনে করে দেই, যে মানুষের সর্ব অঙ্গের চাইতে গুহদ্বারটা যেটা আছে, এটা আসলেই খুবই তৈলাক্ত, এত তৈলাক্ত যে একটা মাছি যদি ওখানে ঘা হয়, সেই ঘায়ে যদি যে বসে তাহলে সেখানে একটা জীবাণু ছেড়ে দেয়, সে পেশেন্টকে বাঁচানো কঠিন হয়ে যায়, এমনকি ক্যান্সারের রূপান্তরিত হয়ে যায়। তাই যখনই এ রোগটা দেখা দিবে তখনই তার চিকিৎসার দিকে অগ্রসর হতে হবে।
তারপরে আরেকটা দিক দেখায় দিই আমি। এই দিকটা হলো কি, যদি চিজটা ভিতরে পেকে যায় বারবার, তাহলে দেখে যায় যে আমাদের যে এই মলদারটা আছে, যে মলদারটা আপনার এরকম, যেটা এই যে গোল মলদার, এই মলদারের যে পার্শ্বে এখানে, আর ভিতরে এই যে ভিতরে অনেক মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভিতরে একটা চিস্ট হয়, সেটাকে বলা হয় অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশার ইনফেকশন হয়ে গেলে মলদারের যে পাইপটা আছে বা নাড়িটা আছে, তার সঙ্গে ইনফেকশনের জন্য ওটা ফুটো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মলদার দিয়েও তার মল বাহির হচ্ছে, আবার ভগন্দর হয়েছে সে পাশ দিয়েও মল বাহির হচ্ছে। এই জন্য এটা দেরি না করে আপনাকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? এ রোগটা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ। এর জন্য অবশ্যই অভিজ্ঞ একটি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যে অভিজ্ঞ সার্জন, এটা অপারেশন কেস। কিন্তু সূচনা অন্তে দেখা যায় যে একটা ব্যক্তি যখন অপারেশন করে, অপারেশন করার পরে আবারও আমরা 2 বার অপারেশন করছে, 3 বার অপারেশন করছে, এরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করতে পারি। আবার যখন দেখা যায় এমনও আছে যে একবার অপারেশনে সাকসেস। বিধায় ভালো কর্নিওয়ালা আল্লাহ পাক। এখন আসি যে আসলে লক্ষণগুলো এরই মাঝামাঝি বলে দিই। খুব টাটাই এবং খুব জ্বালা যন্ত্রণা হয়। এত বেশি জ্বালা যন্ত্রণা হয় যে এই জ্বালা যন্ত্রণাকে আসলে মানে কয়েকদিন সে উঠতে পারবে না, বসতে পারবে না জ্বালা যন্ত্রণায়, এবং যন্ত্রণার চোটে বিভিন্ন জায়গায় যাবে। যদি কখনো ফেটে যায় তাহলে একটু সুস্থতা বোধ করে। আমি যে বললাম, অবশ্যই আপনারা অবশ্যই একজন সার্জনের উপদেশ নেবেন। তারপরেও এর প্রতিকারটা কি? আপনি অপারেশন করেন, কিন্তু তারপরেও যে প্রতিকার, আবার যদি আক্রমণ করে থাকে তারও প্রতিকারটা কি, এটাও আপনাকে চিন্তা করতে হবে। যদি মনোযোগ সহকারে আপনারা শোনেন, তাহলে এই রোগ থেকে অন্তত পক্ষে আপনার জীবনকে সুস্থ রাখতে পারবেন কিছু নিয়ম মেনে চললে। কোষ্ঠকাঠিন্য থেকে যেহেতু এই রোগটারও উৎপত্তি হতে পারে, তাই আপনাকে এর আনুষঙ্গিক ব্যবস্থা। আনুষঙ্গিক ব্যবস্থাটা কি? যে আপনাকে যে কুহদ্বার আছে বা মলদ্বার আছে বা রেকটাম বলা হয়, এটা সর্বসময়ে মানে মানে সব সময় এটা পরিষ্কার রাখতে হবে। কিভাবে পরিষ্কার রাখবেন? আপনি বাথরুমে গেলেন, বাথরুমে যাবারের পরে মিনিমাম 2 থেকে 3 বদনা জল দ্বারা আপনার কুহদ্বার সম্পূর্ণরূপে মানে সুন্দরভাবে, একেবারে মানে ময়লা যেন না থাকে, এভাবে পরিষ্কার করে রাখতে হবে। 2 নাম্বার, যদি আপনার কনস্টিপেশন থাকে, অর্থাৎ কষা পায়খানা থাকে, এই কষা পায়খানাকে নরম রাখতে হবে। 3য় অবস্থানটা কি? আপনাকে 3 মাস পর পর যে কৃমির ওষুধ খাওয়ানো হয়, এই ডোজটা আপনাকে মেনে চলতে হবে।
যদি এই ডোজটা মেনে চলেন, অপারেশনে আপনি সাকসেস হলেও আপনাকে এই নিয়ম পালন করতে হবে। আর যদি ব্যর্থ হয়ে যান, আল্লাহ পাক যদি আপনাকে ব্যর্থ করে, তবু এই নিয়ম মানলে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। আমি এ ব্যাপারে ভিডিও ছেড়েছি সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত লাইভে বললাম। পাইলস থেকে এই রোগের উৎপত্তি হতে পারে, পাইলস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পাইলসেরও আমার সংক্ষিপ্ত ভিডিও ছাড়া আছে। তাই যারা আজকে আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে, আমার ফেসবুক পেজ হেলথ বিডি, আমার ইউটিউব চ্যানেল হেলথ বিডি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বটন অন করে দেবেন। নতুন নতুন রোগের এবং খুব পুরাতন পুরাতন রোগের তথ্যগুলো পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি কমেন্ট বক্স দেখি। প্রশ্ন করবেন, আমি যদি পারি উত্তর দিব। যদি ব্যর্থ হই তাহলে আমি আমার অভিজ্ঞ যে ছাড় আছে তাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনাকে উত্তর দিব এবং জানাই দেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিন আপনাদের সুস্বাস্থ্য সুন্দর রাখার জন্য আপনারা নিজেরাই আপনাদের পরিচর্যা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের হায়াত আল্লাহর কাছে কামনা করে আবারও যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।